আফগানিস্তানে এবার গণমাধ্যমের ওপর খড়গ তালেবানের। হিউম্যান রাইটস ওয়াচের গভীর উদ্বেগ, নারী শিক্ষার সুযোগ না থাকায় কাতার সহ বিশ্ব সম্প্রদায়ের হতাশা। 10ই অক্টোবর থেকে সৌদি আরবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে লাগবে কোভিডের 2 ডোজ টিকার সনদ। কর্মস্থলে ফেরা নিয়ে আবারও শঙ্কায় প্রবাসীরা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র। সুইজারল্যান্ডের জেনেভা লেক নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। তালেবানের আমলে আফগানিস্তানে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তালেবানের হুমকিতে দেশটির 150টিরও বেশি গণমাধ্যম ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। নতুন করে তলব করা হয়েছে আত্মগোপনে থাকা 10 আফগান দোভাষীকে। এছাড়া দেশটিতে নারী শিক্ষার সুযোগ না থাকায় হতাশা প্রকাশ করেছে কাতার। এ অবস্থায় G20-র দেশগুলো জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েও তালেবান আফগানিস্তানের ক্ষমতায় এলেও দেশটিতে দিন দিন প্রকট হচ্ছে নানামুখী সংকট। 1.5 মাসেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেনি গোষ্ঠীটি। প্রায় বন্ধ আন্তর্জাতিক যোগাযোগ। তালেবানের পুনরুত্থানের পর আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়া আর গোষ্ঠীটির কাছ থেকে হুমকি পেয়ে সেখানকার 150টির বেশি গণমাধ্যম এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। তালেবান গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করতে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক ব্যবস্থা আরোপ করেছে উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া সেপ্টেম্বরের শুরুতে তালেবান সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার 2 সাংবাদিকের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানায় সংগঠনটি। আফগানিস্তানে নারী শিক্ষায় তালেবানের নেয়া পদক্ষেপ খুবই হতাশাজনক ও সেকেলে বলে অভিহিত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ইসলামিক শাসন ব্যবস্থা কিভাবে চালানো যায় তার জন্য তালেবান নেতাদের দোহার দিকে তাকানোরও আহ্বান জানান তিনি। তালেবানের ভয়ে আফগান শিল্পীরা তাদের আঁকা ছবি মাটিতে পুঁতে ফেলছেন, এমন খবর এখন বেশ আলোচনায়। এছাড়া দেশটিতে সংকট প্রবল হওয়ায় নতুন করে গৃহহীনদের 80% নারী ও শিশু বলে জানা গেছে। এমন জটিল পরিস্থিতিতে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া হবে না বলে জানিয়েছে ইউরোপের দেশগুলো। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গিয়ে এই কথা বলেন। তবে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যাতায়াত ও যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তালেবান ও পাকিস্তান প্রশাসনের মাঝে ঝামেলা হয়েছিল, এখন সব ঠিক হয়ে গেছে, ফলে সীমান্তের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আফগান পাসপোর্ট থাকলেই কেবল পাকিস্তানে প্রবেশ করা যাবে। এরই মধ্যে G20 জোটের দেশগুলো আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে। আগামী সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আর তালেবানকে নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন মার্কিন সিনেটররা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আগামী 10ই অক্টোবর থেকে সৌদি আরবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে লাগবে কোভিড টিকার সনদ। 1 ডোজ টিকা গ্রহণকারীরাও পাবেন না প্রবেশের অনুমতি জানিয়ে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে আল মামুন শিপনের সহযোগিতায় আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে শতভাগ মানুষ টিকার আওতায় না এলেও সরকারি বেসরকারি কাজে টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। 10ই অক্টোবর থেকে কোভিড টিকার সনদ ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠানে। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। এতে 1 ডোজ গ্রহণকারীরা পড়তে যাচ্ছেন বিপাকে। কর্মস্থলে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরাও। যারাই আছেন সৌদি আরবে তাদের 2nd ডোজ কমপ্লিট যাদের না থাকবে তারা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না। কারণ হচ্ছে সৌদি সরকার চাচ্ছে যে তাদের দেশটি সম্পূর্ণ করোনা ভ্যাকসিনের আয়ত্তভুক্ত করতে। শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে নিয়মটি। উড়োজাহাজ কিংবা অন্য কোনো গণপরিবহনে ভ্রমণকারীদেরও নির্দিষ্ট টিকার 2 ডোজ গ্রহণ করেই ভ্রমণ করতে হবে দেশটিতে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারতে ভ্রমণ করলেই ব্রিটিশদের 10 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে ভারতে আসার 72 ঘন্টার মধ্যে কোভিডের RT-PCR পরীক্ষা করতে হবে যুক্তরাজ্যের নাগরিকদের। আগামী সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। করোনার টিকা নেওয়া থাকলেও নিয়মের পরিবর্তন হবে না বলেও উল্লেখ করা হয়। এর আগে ভারতীয়দের জন্য একই পদক্ষেপ নেয় ব্রিটেন। আর তাই নতুন সিদ্ধান্তকে টিট ফর ট্যাট হিসেবে
উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। যুক্তরাজ্যে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। নজিরবিহীন এই অচল অবস্থা কাটাতে জ্বালানি স্টেশনে পেট্রোল সরবরাহ শুরু করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 300 সেনা সদস্যকে অস্থায়ীভাবে তেল সরবরাহের কাজে মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়া 300 বিদেশি ট্রাক চালককে 2022 সালের মার্চ পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাজ্য। এখনও পেট্রোল স্টেশনগুলোয় যানবাহনের দীর্ঘ সারি। পর্যাপ্ত তেল না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না পাম্পগুলো। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারকে সহযোগিতায় এরই মধ্যে সেনাবাহিনীর 300 সদস্যকে তেল সরবরাহের কাজে নিয়োজিত করা হয়েছে। সরবরাহ স্বাভাবিক করতে চলতি সপ্তাহে জরুরি ভিত্তিতে 300 বিদেশি ট্রাক চালককে আগামী বছরের মার্চ পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 5000 ট্রাক চালককে ভিসা দেওয়া হয়েছে, যারা চলতি মাসের শেষের দিকে কাজ শুরু করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চালক সংকটের কারণে সরবরাহ কমে যাওয়ায় দেশটির 1000-এর বেশি পাম্পের 26% জ্বালানি শূন্য। গেল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, কয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের সংকট সমাধান হবে। তবে এখনও সংকট না কাটায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সংকট শুরুর পরপরই ব্রিটেন সরকার দাবি করে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তবে জ্বালানি তেল সময়মতো পেট্রোল স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। এছাড়া প্রয়োজন ছাড়াই লোকজন অতিরিক্ত জ্বালানি কিনছে বলেও এই সংকট দেখা দিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বছরের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। এ সময় তিনি আরও বলেন, নিজেকে পদটির জন্য যোগ্য ভাবেন না তিনি। প্রতিদ্বন্দ্বিতা করলে দেশটির আইন ও সংবিধানের লঙ্ঘন হবে। 2016 সালে ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে মাদক বিরোধী অভিযান শুরু করেন দুতার্তে। অভিযানে 6000-এর বেশি সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হন। এ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের তোপের মুখে পড়েন তিনি। বর্তমানে অভিযোগের তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আফ্রিকার অর্ধেক দেশেই 2%-এরও কম মানুষ কোভিড টিকা নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি হবে ভয়াবহ। এশিয়ার অনেক দেশের অবস্থাও করুণ। উন্নত দেশগুলো টিকার বন্টনে এগিয়ে না আসায় সংকট প্রকট হচ্ছে। এই অবস্থায় ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই বিক্ষোভ ভ্যাকসিনের বিপক্ষে। প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন বহু স্বাস্থ্যকর্মী। তারা বলছেন, টিকা না নিলে চাকরি থাকবে না। প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশ সবাই। টিকা নেয়া কিংবা না নেয়া ব্যক্তি স্বাধীনতা বলেও স্লোগান দেন তারা। আমরা টিকা নিতে চাই না। টিকা না নিলে চাকরি থাকবে না, এটা হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের 1 নভেম্বরের সময় বেঁধে দেওয়া হয়েছে। আমার কোভিড হয়েছিল, সুস্থ হয়ে গেছি। এই সুস্থতার সঙ্গে আমি পেয়েছি হার্ড ইমিউনিটি। এটাই আমার ভরসা। নতুন করে ভ্যাকসিন নেওয়া লাগবে কেন? 2 ডোজ টিকা নেওয়া শেষে যুক্তরাষ্ট্রে এখন বুস্টার ডোজ দেয়া হচ্ছে। কানাডা সহ ইউরোপের দেশগুলোতেও একই অবস্থা। ফিনল্যান্ডে জনসাধারণকে টিকা দেয়া শেষে এবার প্রাণীদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন আলোর নিচে অন্ধকার আফ্রিকার দেশগুলোতে। আফ্রিকার অর্ধেক দেশেই মাত্র 2% কিংবা তারও কম মানুষ করোনা টিকা পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে। কিন্তু উন্নত দেশগুলো WHO-র কথা আমলেই নিচ্ছে না। এশিয়ার অনেক দেশও ভুগছে টিকার চরম সংকটে। অথচ উন্নত দেশগুলোতে টিকার মেয়াদ শেষ হওয়ায় তা ফেলে দিতেও দেখা যাচ্ছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অভিবাসী বন্ধুদের বন্ধু হিসাবে পরিচিত রিয়াসের সাবেক মেয়র ডোমেনিকো মিমো লুকানোকে 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হাজারো আফ্রিকান, এশিয়ান ও শতাধিক বাংলাদেশিকেও সহযোগিতা করেছিলেন মিমো। ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার প্রদেশের ছোট্ট শহর রিয়াস। শহরের প্রাক্তন মেয়র ডোমেনিকো মিমো লুকানোকে অভিবাসন সম্পর্কিত অপরাধের দায়ে বৃহস্পতিবার 13 বছর 2 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ অভিবাসীদের সমর্থন ও প্রশাসনিক পদের অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। রায় ঘোষণার পরপরই ইতালিতে হইচই পড়ে যায়। তার কারাদণ্ডে হতাশ ইতালিতে বসবাসরত প্রবাসী অভিবাসীরা। মামলার রায় নিয়ে অসন্তোষ জানিয়েছেন মিমো লুকানো। আইনজীবীদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
অভিবাসী বান্ধব নেতা হিসেবে ইতালি ও আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ মিমো। অভিবাসন নীতির জন্য অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। 2016 সালে বিখ্যাত ফরচুন ম্যাগাজিনে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থানও পান মিমো। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। দুবাই এক্সপোর মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হবে বিশ্ববাসীর কাছে। এ লক্ষ্যে টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এক্সপো গ্রাউন্ডে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে এক্সপোতে প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই এক্সপো 2020-তে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়নটির উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এছাড়া রাষ্ট্রদূত আবু জাফর সহ অসংখ্য ব্যবসায়ী সেখানে উপস্থিত ছিলেন। সেই তো বাংলাদেশ আমাদের, আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ সেই বিশ্ব যেটা আমাদের অহংকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরতে দোতলা বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে ডিসপ্লে সেন্টার। প্যাভিলিয়নের প্রবেশ মুখেই স্থান পেয়েছে বঙ্গবন্ধু জোন, যেখানে রাখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, 7 মার্চের ভাষণ সহ তার নানান কর্মকাণ্ডের ভিডিও চিত্র। ব্র্যান্ডিং এর সাথে আমরা বিক্রি করাটাও কিন্তু ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং, আমি যেটা মনে করি। বিকজ আমার বাংলাদেশের প্রোডাক্ট যদি আমি বিক্রি করি তো ওখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, দ্যাট ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং। প্রথমবার আমরা এক্সপোতে কিন্তু রেড টেপ প্যাভিলিয়নের মাধ্যমে অংশগ্রহণ করেছি। এটি প্রথমবার। এটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ওয়াটারশেড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এছাড়া সোশ্যাল ইকোনমিক জোন ও ট্যুরিজম জোন সহ মোট 10টি জোন করা হয়েছে প্যাভিলিয়নে। এসব জোনে বাংলাদেশের উপর নির্মিত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইতিমধ্যে বহু পথ পাড়ি দিয়েছি। সেই পথ পরিক্রমায় আমরা এখন উপনীত হয়েছি। প্যাভিলিয়নে পালতোলা নৌকার আদলে তৈরি করা হয়েছে পণ্য প্রদর্শনীর মঞ্চ, রয়েছে ডিজিটাল প্যানেল। এসব ডিজিটাল প্যানেলে দেশীয় পণ্য ও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য ধারণ করা হয়েছে। বিশেষ করে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা তথ্য সহজে পেয়ে যান। এইসব থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিন্ন ভিন্ন ঋতুতে সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। দেশটির শহর থেকে গ্রাম সব জায়গায় রয়েছে অপরিসীম সৌন্দর্য। জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই এক স্থান যা দেখে মুগ্ধ পর্যটকরা। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। সুইজারল্যান্ড, যার সৌন্দর্য পরতে পরতেই গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম সৌন্দর্য ছড়িয়ে আছে সব স্থানে। আর ঋতুভেদেও সুইজারল্যান্ডের সৌন্দর্য ভিন্নভাবে ফুটে ওঠে। শীতকালে এর সৌন্দর্য একরকম হলেও গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরেক রকমের। তবে শীতকালের থেকে গ্রীষ্মকালের সৌন্দর্যই পর্যটকদের বেশি আকর্ষণ করে। So this is wonderful, and then the beauty, natural beauty is so great. So people have a peace of mind just being here. সুইজারল্যান্ডের এক একটি শহরের সৌন্দর্য ফুটে ওঠে এক একটি স্থানকে ঘিরেই। সুইজারল্যান্ডের জেনেভা শহরের অন্যতম সৌন্দর্য হচ্ছে লেক জেনেভ। আল্পস পর্বতের কাছাকাছি এই লেক জেনেভের সৌন্দর্য অপরিসীম। লেক জেনেভের সৌন্দর্য মুগ্ধ দেশ থেকে আসা অনেক পর্যটকও। তবে দেশের প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা হলে বাংলাদেশেও পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলে তারা তাদের মতামত তুলে ধরেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রাও। এই জেনেভাতে যে লেকের সামনে এখন দাঁড়িয়ে আছি, এটা যেমন প্রথমবার দেখছি, এটা ছবি দেখেছি, কিন্তু এখানে সামনে আসা হয়নি, যে ফোয়ারাটার সামনে দাঁড়ানো। তো এগুলো অবশ্যই মানে প্রকৃতির যে সৌন্দর্য, এবং সেটা মনে হয় যে দেশটার একটা ভালো দিক। লেক জেনেভার যে নয়নাভিরাম সৌন্দর্য আছে, এটা মানে দেখার মতো। মানে কোনোভাবে এই যে আমাদের যে অনুভূতি, এটা প্রকাশ করতে পারবো না। আর দেখা মনে হয় যে প্রতিবার দেখেই আবার কিছু আবিষ্কার করি নতুনের মতো। জেনেভা লেকটা
আমার কাছে অনেক সুন্দর লাগে এবং ট্যুরিস্ট যারা আসে তাদের কাছে অনেক সুন্দর একটা জেনেভা আকর্ষণীয় জায়গা। সৌন্দর্য পিপাসুদের কাছে সুইজারল্যান্ড এমনিতেই পৃথিবীর স্বর্গ হিসেবেই পরিচিত। তবে সত্যিকার অর্থে সুইজারল্যান্ডে এমন কিছু স্থান রয়েছে যা দেখলে আপনার চোখ মন প্রাণ এমনিতেই জুড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই একটি স্থান। সুইজারল্যান্ডের লেক জেনেভা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। এবং 10ই অক্টোবর থেকে সৌদি আরবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকতে লাগবে কোভিডের 2 ডোজ টিকার সনদ। কর্মস্থলে ফেরা নিয়ে আবারও শঙ্কায় প্রবাসীরা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।